দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যারা আমার সঙ্গে ইউটিউবে ও ফেসবুকে একত্রিত হয়েছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। কারণ আমরা ধীরে ধীরে 2023 সালে 100টি ওষুধের ভিতরে 25টি আলোচনা শেষ করেছি। আজকে 26তম ওষুধ অ্যান্থ্রাসিনাম। এই ওষুধটি নিয়ে আলোচনা করব। আলোচনার উদ্দেশ্যই একটা, কিভাবে দক্ষ ডাক্তার হওয়া যা এলএম পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করে এবং কত সহজে কত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি, সেই লক্ষ্যই আমার। চলে আসি তাহলে আজকের ওষুধটি আলোচনার জন্য। আমরা আলোচনাকে প্রথমে একটু স্থাপন করি, কেন এই ওষুধটি আলোচনা করতে যাচ্ছি তার কারণ কিছু ব্যাখ্যা করেই আমরা লক্ষণে চলে যাই। লক্ষণের পরে আমরা আসি কিছুটা তুলনামূলক অথবা কোনো ইম্পর্টেন্ট কোনো খবর থাকলে আমরা বলার চেষ্টা করি, তারপরে ওষুধ এবং তারপরে মাত্রা এবং প্রয়োগ জ্ঞান দিয়ে শেষ করার চেষ্টা করি। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আরম্ভ করছি। অ্যান্থ্রাসিনাম ওষুধটি কি? প্রশ্ন হচ্ছে যে ভেড়ার সাধারণত স্পিনে এই দূষিত রক্ত থেকে, অর্থাৎ কার্বাঙ্কল জাতীয় বা এরকম জাতীয় কোনো ওষুধ থেকে এটা প্রস্তুত করা হয়। মেষের অ্যানথ্রাস বিষ থেকে, অর্থাৎ সেটা সচরাচর প্লিয়াতে হয়, তাহলেই স্পিনে হয়। স্পিনে যখন এটা অনেকটা পচে যায় অথবা পচার উপক্রম হয়, সেখান থেকেই এটা তৈরি করা হয়। এটা নসস ওষুধ। সুতরাং তার প্রয়োজনীয়তা বুঝতেই পাচ্ছেন যে এটার প্রয়োজন কত বেশি, কিন্তু কখন কিভাবে আমরা সেটা প্রয়োগ করব। দেখুন, এটার খুব একটা ব্যবহার নাই। আর মৃত্যু পথযাত্রী অথবা রোগের শেষ পর্যায়ে আসলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তার সঙ্গে যতগুলো ওষুধ আছে সবই প্রথম স্টেজে প্রয়োগ করে ব্যর্থ হলে এবং তার লক্ষণ যদি আমরা পাই, তাইলেই আমরা যদি প্রয়োগ করতে পারি। অ্যান্থ্রাসিনাম অনেক বেশি প্রয়োজনীয়, অর্থাৎ যখন সময় অথবা রুগীর মৃত্যু পথযাত্রীর রুগীকে সে রুগীর পথযাত্রীকে উদ্ধার করতে পারে, চিকিৎসা সেবা দিতে পারে। চলে আসি তাহলে লক্ষণগুলো কি কি লক্ষণ পাইলে আমরা বুঝতে পারব। প্রথমেই হচ্ছে যত রকমের জ্বালা আছে, জ্বালাযুক্ত বেদনা এবং অবসাদ। কোথায়? ফোড়া অথবা ফোড়া জাতীয় জিনিস অথবা টিউমার বলো, যারা মুখ হয়েছে, মুখের ছিদ্র অথবা নানা রকম 4-5টা ফোড়া মিলে কোনো জায়গায় যদি আক্রমণ করে, সেই আক্রমণটা দিনে দিনে তীব্র হতে থাকে এবং 4-5 দিনের ভিতরেই রুগীকে অনেকটা মৃত্যু পথযাত্রী দিকে করে নেয়, তাহলেই আমরা এই অ্যান্থ্রাসিনাম ওষুধটা ব্যবহার করতে পারি। তারপরে তো আমরা যখন রোগের দৃষ্টি আলোচনা করবো তখন চিন্তা করবো। তাহলে কী পেলাম? অর্থাৎ প্রথমে স্টেজে ফোঁড়া, বিষ ফোঁড়া অথবা অনেকগুলো ফোঁড়া অথবা কোনো জায়গায় লাল হয়ে যাওয়া অথবা লাল থেকে আস্তে আস্তে তীব্র ব্যথা জ্বালা যন্ত্রণা নিয়ে কালো এবং নীল বর্ণের রূপ ধারণ করে, তারপরে পুষ এবং পাতলা জল, গন্ধ, এই সকল থাকলেই আমরা বুঝতে পারবো এই অ্যান্থ্রাসিনামের একটা লক্ষণ, অর্থাৎ জ্বালাযুক্ত বেদনা এবং অবসাদ। দ্বিতীয় লক্ষণটা কি? ওই যে বললাম, বারবার ফোঁড়া ওঠা এবং ফোঁড়ার রূপ কার্বাঙ্কলে নেওয়া। প্রশ্ন হচ্ছে এই কার্বাঙ্কলের জন্যই অ্যান্থ্রাসিনাম প্রসিদ্ধ ওষুধ। তাহলে কার্বাঙ্কলটা কি একটু যদি বলে যাই, অর্থাৎ আমাদের যত জাতীয় ক্ষত আছে অথবা বিষ ফোঁড়া আছে অথবা বিষি যাই থাকুক না কেন, সেগুলি যখন ভুক্তভোগী হয়ে অন্যদিকে রূপান্তরিত নেই, ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য শরীরকে রূপান্তরিত নেই, তখনই কার্বাঙ্কল। চীনের উপায়টা ওই যে বললাম, জ্বালা এবং একটা মুখ হবে এবং অনেকগুলো ফোঁড়া একত্রিত হয়ে প্রথমে লাল, পরে কালো এবং নীলবর্ণ ধারণ করবে, যন্ত্রণার জ্বালা সেটা অসহ্য, তাহলেই আমরা কার্বাঙ্কল ব্যবহার করতে পারি। লক্ষণটা বারবার ফোঁড়া এবং কার্বাঙ্কল। চলে আসি, তাহলে তো হয়ে গেল, জ্বালা থাকতে হবে, তাহলে ফোঁড়া উঠার থাকতে হবে, ইতিহাস থাকতে হবে এবং ফোঁড়াগুলো রূপান্তরিত হয়ে এটা
অসম্ভব যন্ত্রণা এবং এবং পাতলা স্রাব সেখান থেকে বের হয় এবং অনেক সময় সেগুলো দুর্গন্ধ থাকে। এই কয়েকটা লক্ষণ থাকলেই আমরা অনায়াসে অ্যান্থ্রাসিনাম ব্যবহার করতে পারি। আর কোথায়? আঙ্গুল হাড়ায় ভয়ানক জ্বালা। নিশ্চয়ই আঙ্গুল হাড়া তো নিশ্চয়ই তোমরা বুঝে থাকবে, যেখানে নখকুনি থেকে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা বেদনা এবং ধরতেও দেওয়া হয় না, স্পর্শকাতরতা থাকে। অর্থাৎ হিপাসাল্পের শেষ পর্যায়ে যতগুলো ওষুধ আছে সব ওষুধ যদি আমি ব্যর্থ হই, তাহলে কার্বাঙ্কলের কথা চিন্তা করতে হবে। চিন্তা করতে হলে লক্ষণটা কি দেখব? জায়গাটা কালো হলো কিনা, প্রচণ্ড জ্বালা আছে কিনা, যেই জ্বালা কারোর সঙ্গে আর তুলনা করা হয় না, তুলনা করা যায় না। ইভেন আর্সেনিকের জ্বালার থেকেও সেই জ্বালা অনেক বেশি, এবং আর্সেনিক যখন ফেল করা হয় তখনই সেটা প্রয়োগ করা হয় এই ক্ষতজাতীয় কার্বাঙ্কলে অথবা ক্ষতজাতীয় কোনো পোড়া অথবা অন্য কোনো কিছুতে। চলে আসি আর কি? পচনশীল ক্ষত। খালি যে বললাম যে লাল হলো অমুক হলো সেখানেও না, যখন কোনো ক্ষত পচনশীল হয়ে যায়, যেমন আমরা গ্যাংগ্রিনের কথা বলতে পারি, অথবা সেই জায়গাটা কালো হয়ে দুর্গন্ধ হয়ে যেতে পারে এবং ধরতেই দিবে না, সেরকম পরিস্থিতিতেই আমরা অ্যান্থ্রাসিনাম ব্যবহার করতে পারি। এই চমৎকার ওষুধটি একমাত্র ব্যবহার হয় এই সকল কাজে। চলে আসি তাহলে আর কি? ফুসকুড়ি, অর্থাৎ কালো বা নীল বর্ণের ফুসকুড়ি। ফুসকুড়িটা কি? কোনো জায়গায় কতগুলো বিচি যদি একসাথে উঠে, সেগুলি প্রথমে লাল, পরে কালো, পরে নীল বর্ণ ধারণ করে, তাইলেই সেগুলোকে আমরা বলবো ফুসকুড়ি। এতেও আমরা অনেক সময় ব্যবহার করতে পারি। তাহলে আর কোথায় ব্যবহার করা যায়? কোথায় লক্ষণটা কি? কখনো ডান চোয়ালে যদি শক্ত হয়ে যায় পাথরের মতন, এরকম রোগী যদি পাই, তাহলে আমরা এই লক্ষণের উপরে ভিত্তি করেই আমরা অ্যান্থ্রাসিনাম ব্যবহার করতে পারি। তাহলে কি শিখলাম? জ্বালা শিখলাম, অনেকগুলো পোড়া শিখলাম, কালো হয়ে যায়, পচে যায় এবং পচনশীল ক্ষত এবং দুর্গন্ধ, আঙ্গুল হাড়া, অথবা আমরা যদি বলি দাঁতের ডান পাশের চোয়াল যদি শক্ত হয়ে যায়, তাহলে আমরা অ্যান্থ্রাসিনাম ব্যবহার করতে পারি এই সকল লক্ষণের ভিত্তিতে। তাহলে লক্ষণের আর কোনো প্রয়োজন নেই। আমরা যেটুকুনো লক্ষণ বলছি তার ভিতরে 2-3টা পেলেই আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। চলে আসি তাহলে কি ওষুধ এর সঙ্গে আমরা তুলনা করতে পারি। ওই যে বললাম, একটু তুলনামূলক আলোচনা না করলেই তৃপ্তি হওয়া যায় না। যেমন ধরুন এপিসের মতন, অর্থাৎ এপিসের যে ফোড়া, খোঁচা মারা ব্যথা এবং অসম্ভব যন্ত্রণা, তাহলে আমরা এপিস ব্যবহার করতে পারি। এসিনেশিয়া, সেটাও আমরা জানি। ইভেন ক্যান্সারের পচনশীলও আমরা এসিনেশিয়া ব্যবহার করতে পারি। তারপরে কি ওষুধ? আর্সেনিক, তারপরে বিউফোরানা, তারপরে কার্বোভেজ, চায়না, হিপাসাল্প, ল্যাকোসিস, নাইট্রিক অ্যাসিড, রাস্টক্স, ট্যারেন্টুলা, গান পাউডার, সালফার, ক্রোটেলাস, বেলেডোনা, ক্লিমোটিস এবং আরও অনেক ওষুধ, প্যারোজিয়ান। এই সকল ওষুধের সঙ্গে আমরা যদি তুলনামূলক আলোচনা করি, তাহলে বুঝতে পারবো এই ওষুধটার প্রয়োজনীয়তা কী। দেখুন, এইটুকুনো ওষুধ আলোচনা করার পরে শেষ ওষুধ হচ্ছে অ্যান্থ্রাসিনাম। সেই নশোস ওষুধটা এত প্রয়োজনীয়, যদি কোনো ক্ষত অথবা গ্যাংগ্রিন বলে অথবা অন্য কোনো রোগেই আমরা শেষ পর্যায়ে বলি, তাহলে এই ওষুধের সঙ্গে এগুলোর কাজ যদি শেষ করতে পারি, অথবা লক্ষণ মতন এগুলো যদি কোনো উপকার পেতে না পারি, আর রোগ যদি দিনেই খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ পচনশীল হয়ে যাচ্ছে, তাহলে আর দেরি করব না, এই ওষুধেই প্রয়োগ করার চেষ্টা করব। তারপরে চলে আসি, দেখুন আমরা তাহলে কি শিখলাম? আমরা অ্যান্থ্রাসিনাম কোথা থেকে হয় শিখলাম, জানলাম, এবং কি ধরনের লক্ষণে ব্যবহার করব, কোন ওষুধের সঙ্গে আমরা এটা তুলনা করতে পারি এবং শেষ পর্যন্ত এটা দিতে পারি। তারপরে যে রোগগুলো আসে সেগুলো এবার বলতেছি, কারণ রোগ দৃষ্টি আমরা অনেক সময় মনে রাখতে সহজ হয়, এবং আমাদের অতীত অভিজ্ঞতার ডাক্তাররা তাদের হয়তো লক্ষণগুলো বলে রোগের কথা বলেছে, যদিও রোগে হোমিওপ্যাথিকের চিকিৎসার কোনো উপকার আসে না। নাম জানলে সুবিধা, আমরা বুঝতে পারি, জানতে পারি। দীর্ঘদিনের আমরা এই অভিজ্ঞতা থেকে 10টা রোগের কথা বলার চেষ্টা করি এক একটা ওষুধের সঙ্গে। তার অর্থ কথা নয় রোগ দৃষ্টে প্রয়োগ করতে হবে। তাহলে চলে আসি, প্রথমে কার্বাঙ্কল। এখন কার্বাঙ্কল চিনার উপায়টা,
দেখো, কার্বাঙ্কল উঠা মাত্রই ব্যথা এবং বেদনা প্রথমে হয়তো লাল থাকে, পরে মুখ হয় এবং ছোট ছোট ফোঁড়া হয়, যেগুলো আমরা লোম ফোঁড়া বলি অথবা বয়েল বলি, যে কিছুই বলি না কেন, সেগুলো যদি খারাপের দিকে যায় তখন আমরা আর দেরি করব না। অর্থাৎ লক্ষণটা হচ্ছে কালো এবং নীল বর্ণের যদি হয়ে যায় জায়গাটা, তাহলে আর দেরি করব না। আর অনেক সময় আমরা বেলেরোনা আর্সেনিক হিপাসাল ফেল করলেও আমরা কার্বাঙ্কল দিতে পারি যে কোনো ক্ষতজাতীয় রোগে। তারপরে কি ওষুধ আছে? আরও ওষুধ আছে। সাইলেশিয়া, অর্থাৎ ভিতর থেকে পরিষ্কার করার জন্য কার্বাঙ্কলের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সাইলেশিয়াও দিতে পারি। চলে আসি তাহলে প্রথমে কি বললাম? কার্বাঙ্কল। তাহলে আর কার্বাঙ্কল চিনতে আমাদের উপায় নেই যে বিষাক্ত যে ফোঁড়া অথবা যেই ফোঁড়া মানুষকে অসম্ভব যন্ত্রণা দেয় এবং মৃত্যু পথযাত্রী অনেক সময় করতে পারে, সেরকম ফোঁড়াকে আমরা কার্বাঙ্কল বলবো। চিনার উপায়: রং কালো এবং নীল বর্ণের, অনেকগুলো গোটা হয়, মুখ হয়, ব্যথা ধরতে দেয় না এবং পচনশীল যদি থাকে তাহলে আমরা আর দেরি করব না। তারপরে কী রোগ? বিসর্প। এই বিসর্পে তো আমরা যদি সেটা অনেকটা কঠিন হয়ে পড়ে জ্বালা যন্ত্রণা ব্যথাতে অথবা ভালো না হয় অন্য কোনো ওষুধে, তাহলে আমরা সেটা প্রয়োগ করতে পারি। আর ফোঁড়ার কথা তো বললামই, অর্থাৎ ফোঁড়াতে যদি আমরা কোনো ওষুধে ব্যর্থ হই তাহলে আমরা অ্যান্থ্রাসিনামের কথা চিন্তা করব। রক্তস্রাব, অর্থাৎ শরীরের কোথাও থেকে যদি রক্তস্রাব হয় অন্য কোনো, এবং রক্তের বর্ণ কালো হতে পারে। যদি কালো বর্ণের রক্ত যায়, 2-3টা ওষুধে আছে, একটা হচ্ছে হেমামালিস আর একটা হচ্ছে অ্যান্থ্রাসিনাম। তাহলে জ্বালা যন্ত্রণা পচা দুর্গন্ধ এগুলো থাকলেই আমরা অ্যান্থ্রাসিনাম ব্যবহার করব। কিন্তু হেমামালিসে হয়তো সেটা নাই, দুর্গন্ধ নাই, অথবা কোনো ক্ষত সেটা কালো হয়ে সেটা কার্বাঙ্কলের মতন ব্যথা জ্বালা যন্ত্রণা অনেকটা কম, তাহলে ফোড়াতে রক্তস্রাবে আমরা সেটা ব্যবহার করতে পারি। এই 2টা ওষুধের কথা মনে রাখবেন। যখন হেমামালিসে ফেল করবেন কালো স্রাব রক্তে, তখনই আমরা অ্যান্থ্রাসিনাম কথা চিন্তা করতে পারি, যদি জায়গাটা পচনশীল ক্ষতে পরিণত হয়। তাহলে তারপর চলে আসি বিষাক্ত কীট। দেখুন, এই বিষাক্ত কীট বলতে পোকামাকড় অনেক সময় কামড়ের পরে সেটা অনেকটা খারাপের রূপ নেয়, সেটা অনেকটা সর্প হইতে পারে, অনেকটা পোকামাকড়ও হইতে পারে। যদি এরকম কোনো খারাপ কিছু দর্শন দেখেন তাহলে আমরা অনায়াসেই এই বিষাক্ত অ্যান্থ্রাসিনামকে আমরা ব্যবহার করতে পারি কীট কামড়ায়। ওটা পোকামাকড় কামড়ে যদি জায়গাটা ওরকম কোনো কিছু হয়, ব্যথা জ্বালা যন্ত্রণা অতিরিক্ত হয় এবং সেটা পচনশীল পর্যায়ে পড়ে, তাহলে আমরা ব্যবহার করতে পারি। তারপরে একনি, অর্থাৎ বরণে আমরা ব্যবহার করতে পারি। বরণগুলো যদি আমরা কালো বর্ণের হয়ে নীল হয়ে কোনো ওষুধেই কাজ করছে না, তাহলে আমরা ব্যবহার করতে পারি। গ্যাংগ্রিনে ব্যবহার করতে পারি। তারপরে বসন্ত, যদিও এই রোগগুলো এখন নেই, বড় বসন্ত এখন নেই, এবং ক্ষত, আঙ্গুল হারা আর ফ্লেগ রোগেও সেটা ব্যবহার করা হয়। অর্থাৎ যত রকমের ক্ষত অচিকিৎসার যোগ্য, যেগুলি কোনো ওষুধ দিয়ে আমাদের কাজ হয় না, তাইলেই এই নসুস ওষুধটি অত্যন্ত প্রয়োজনীয়। তা না হলে এটার প্রয়োজনীয়তা প্রথম স্টেজে নাই বললেই চলে। তাইলে বুঝে গেলাম এই ওষুধটা অনেকটা পলিক্রেস্ন, 2-1টা এই যে রোগের কথা বললাম সবগুলো রোগেরই কাছাকাছি, এবং সেগুলো পুষ থেকে শুরু হয়ে ক্ষত হয়ে শুরু হয়ে সেই পরিণতি যদি খুবই খারাপ হয় তাহলে এই ওষুধটা প্রয়োগ করার কথা আসে, তা না হলে এই ওষুধের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। তাহলে ওই যে ওষুধগুলোর কথা বললাম, কি কি ওষুধের সঙ্গে তুলনা করা যায়, সেখানে দেখো চায়নাও আছে, বেলেডোনাও আছে, হিপাসাল্ফ আছে, আর্সেনিক আছে, এই রাস্টক্স আছে। এই ওষুধগুলো সিক্লিকরও ব্যবহার করা যায়। তাহলে আমরা এইভাবে ওষুধগুলো মনে রেখে প্রয়োগ করার চেষ্টা করব। চলে আসি তাহলে এবার আসি মাত্রা জ্ঞান। আমরা তো জানলাম, শিখলাম, বুঝলাম, কারণ আমাদের হোমিওপ্যাথিতে মাত্রা নিয়েও অনেক যথেষ্ট বিরোধ আছে। কোন মাত্রা কখন কিভাবে দিতে হবে তার অভিজ্ঞতা ছাড়া অনেক সময় ডাক্তারের প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। শততম পদ্ধতি 30 এবং 200-এর উপরে কখনো ব্যবহার করা উচিত নয়, যত বড় ডাক্তারে হোক অ্যান্থ্রাসিনাম। কারণ অ্যান্থ্রাসিনাম 200-এর উপরে প্রয়োজন না, কারণ হচ্ছে সেটা তরুণ রোগ, 30 অথবা 200, কারণ এটা
কোনো কারণে, অন্য কোনো মায়াজমতা অন্য কিছু কারণে হয় না। সে কারণে বলবো শততম পদ্ধতি 30 এবং 200-এর উপরে এটা ব্যবহার করা ঠিক হবে বলে আমার মনে হয় না। আমি চলে আসি 50-শততম পদ্ধতি। দেখুন কি নতুন যুগের, কি নতুন তথ্য, কি যে প্রয়োগ। আমরা যদি প্রয়োগ না শিখি এবং নিজেরা প্রয়োগ করে যদি আগামী দিনের আমরা দক্ষ হতে না পারি, তাহলে আমাদের দুর্ভাগ্য। অর্থাৎ এই কার্বাঙ্কলের M1, M2 বা M3 দিয়েই যত রকমের কঠিন রোগ হোক, আশা করি আপনারা ভালো করতে পারবেন বলে আমার বিশ্বাস। সুতরাং আপনারা আর পিছপা হবেন না। কার্বাঙ্কল জাতীয় রোগ দেখলেই এলোপ্যাথিকের অ্যান্টিবায়োটিক বা অন্য কিছুর উপরে কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি যা কিছু পাবেন, যা কিছু দর্শন পাবেন, আমি বলবো 1 দিনে বা 2 দিনেই, 3 দিনের মাথা সব পরিষ্কার হয়ে যাবে যদি আপনি ব্যবহার করতে যাবেন। রোগ দৃষ্টে মাত্রা দেওয়ার চেষ্টা করবেন। M1 দিনে 4-5 বারও দিতে পারেন। অবস্থা ভেদে ব্যথা জ্বালা যন্ত্রণা যদি বেশি থাকে, তাহলে আজকের আলাপ অর্থাৎ অ্যান্থ্রাসিনাম ওষুধটি আর আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আশা করি আপনারা সবাই ব্যবহার করে আমাদের রোগীদেরকে ব্যবহার করে শান্তি দিতে পারবেন। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।